অর্ষার বিয়ে ঠিক হওয়ার খবর আহনাবের কান পর্যন্ত চলে এসেছে। মিজানের থেকে শুনেছে ওর বাবা অসুস্থ হওয়ার কথা। এর মাঝে বিয়ে এলো কোথাতে? অর্ষা অফিসে আসে না, ফোনেও পাওয়া যাচ্ছে না তাকে। মিজান একবার ফোন করছিল, প্রথমবার রিসিভ করলেও পরে আর সে কারো ফোনই কোনো রেসপন্স করেনি। আর ওই প্রথমবারই আহনাব মিজানের থেকে জানতে পেরেছিল অর্ষার বিয়ে ঠিক হয়ে আছে, তাই সে আর অফিসে আসবে না। চারদিকে সে অন্ধকার দেখছে, সবকিছু কেমন যেন হাতের নাগালে এসেও বাইরে চলে যাচ্ছে। আহিলকে এ বিষয়ে জিজ্ঞেস করে জানা গেল অর্ষার বিয়ের ব্যাপারে তাদেরকে কিছু জানায়নি। আহনাব যে সকলকে কিছু জিজ্ঞেস করবে সেটাও পারছে না। সকালেও রাফিকে পড়াতে আসছে না 3 দিন ধরে। আহনাবের অবস্থা বুঝতে পেরে হাসিব আহিলকে নিয়ে ওর বাকি ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়। যা করার সবার সাহায্য নিয়ে করতে হবে। সবাই গোল হয়ে বসে আছে। আহনাব নেই এখানে। সে গেছে অর্ষার সাথে কথা বলতে। আহিলের সঙ্গে হাসিবকে দেখে লামিয়া বলল, এই মুলাকে কোথা থেকে নিয়ে এলি? হাসিব ভুরু কুঁচকে গম্ভীর হয়ে বলল, আমি মুলা না, আমি হাসিব। হাসিব হন অথবা পাতিহাসি হন, তা নিয়ে তো মাথা ব্যথা নেই। আমাদের বন্ধুদের মধ্যে কি করছেন বলো রেশমি? হাসিব বিস্ময়ে ঢোক গিল। আহনাফের বলা কথা মনে পড়ে যায়। ওরা যে সাংঘাতিক ফাজিল তার একটু একটু বিশ্লেষণ সে আগেই জেনেছে। দমে গেলে চলবে না, বন্ধুর জীবন মরণের ব্যাপার। সে একটু নড়েচড়ে বসল। আপনাদের হেল্প প্রয়োজন? চিনি না জানি না, হেল্প করব কেন? মহা মুশকিল তো। আমার কি হেল্প সেন্টার খুলে বসেছি? বিরক্ত হয়ে বলল লামিয়া। আহিল বলল, ওনার যেন সবাইকে দেখা করতে বলেছি। উনি আহনাব স্যারের বন্ধু, আমাদের কি দরকার? ওই যে বললাম হেল্প, বলল হাবিব। এরপর দীর্ঘ আলোচনা করা ভঙ্গিতে বলল, আমার বন্ধু আহনাব আপনাদের ফ্রেন্ড অর্ষাকে ভীষণ ভালোবাসে। অর্ষা আহনাবকে ভালোবাসে, যদি এটা সে স্বীকার করতে চায় না। এখন আর মাঝখানে কিছু ভুল বোঝাবুঝি হয়। অর্ষা অভিমান করেছিল, কিন্তু সমস্যা আরো গুরুতর আকারে ধারণ করেছে। অর্ষা বিয়ে ঠিক হয়েছে অন্য জায়গায়। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আশিক বিস্মিত কণ্ঠে বলে, অর্ষার বিয়ে ঠিক হয়েছে? তা আমরা জানি না। আমিও জানতাম না। আপনি নিশ্চয় মিথ্যা বলছেন। নয়তো এত কিছু হয়ে গেছে আর আমরা জানবো না, তা কি করে সম্ভব? বলল জুই। আমি কোনো মিথ্যা বলছি না, আপনার অর্ষাকে জিজ্ঞেস করেন, সত্যিটা জানতে পারবেন। লামিয়া বলল, অবশ্যই জিজ্ঞেস করব, আপনার কথা অন্ধবিশ্বাস করব নাকি? আহিল জিজ্ঞেস করলো, আপনি আমাদের থেকে কি হেল্প চাচ্ছেন ভাইয়া? আমি চাই এই বিয়েটা ভাঙতে। আহনাব এবং এক করতে হবে। রেশমি বলল, এটা কি মগের মূল্য পেয়েছেন নাকি বালতির মূল্য? অর্ষা নিজে বিয়েতে রাজি হলে আমরা বিয়ে ভাঙবো কেন? অর্ষা যেহেতু আহনাবকে ভালোবাসে, সেহেতু অবশ্যই সে মন থেকে রাজি না। লে মন থেকে রাজি না তো কি মাথা থেকে রাজি? বলল লামিয়া। হাসিব বিরক্ত হয়ে যাচ্ছে, তবুও ধৈর্য নিয়ে বলল, আমার কথা বিশ্বাস না হলে অর্ষা থেকে শুনে নেবেন। আপনারা ওর ফ্রেন্ড, ওর কাছের মানুষ। ও কোনটা সত্যি বলছে আর কোনটা মিথ্যে বলছে সেটা নিশ্চয় আপনারা বুঝতে পারছেন। তখন তো হেল্প করতে আপত্তি নেই। দিদার বলল, অর্ষা যদি সত্যি আহরম ভাইকে ভালোবাসেন থাকে তাহলে অবশ্যই আমরা আপনাকে হেল্প করব। তবে তার আগে সত্যটা যাচাই করব। অবশ্যই। লামিয়া মাঝখানে ফোরন কেটে বলল, 1 মিনিট, হেল্প করব আমরা? কি বেনিফিট পাবো? সবাইকে একটা করে বিড়াল গিফট করব। লামিয়া চিবিয়ে চিবিয়ে বলল, কেন রে ভাই, আপনি কি বিড়াল কমিটির চেয়ারম্যান? জুই লামিয়াকে থামিয়ে বলল, আরে না, আগে সত্য মিথ্যা যাচাই করে নি, তারপর বেনিফিট নিয়ে ভাবা যাবে। আর তার কথা যদি সত্যি হয় তাহলে আহনাব ভাইয়ের সঙ্গে অর্ষার বিয়ে হলে সে হবে আমাদের বেয়াই। বেয়াইকে কি করে লুট করতে হয় তা তো আর আমাদের অজানা নয় বেবি। হাসিব ঢোক গিলে মনে মনে দোয়া দুরুদ পড়ছে। আহনাবকে বাড়িতে দেখে অর্ষা চমকে যায়। সে তরকারি কাটছিল, সেগুলো একপাশে সরিয়ে রেখে আহনাবের কাছে আসে। আহনাব তখন ক্ষুব্ধ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আপনি বাসায় এসেছেন কেন? ফিসফিস করে জিজ্ঞেস করে অর্ষা। রুহুল তখন বাইরে যাওয়ার জন্য ঘর থেকে বের হচ্ছিল। আহনাবকে দেখে অর্ষাকে জিজ্ঞেস করে, উনি কে? অর্ষা স্বাভাবিক শান্ত ভঙ্গিতে বলল, অফিসের স্যার। রুহুল সালাম দিয়ে বলল, দাঁড় করিয়ে রাখিস কেন? বসতে দে, আমি বাজার থেকে আসি। স্যার বসেন, খাওয়া দাওয়া করে যাইবে। রুহুল চলে যাওয়ার পর আহনাব ক্ষুব্ধ হয়ে বলল, আমি এসব কি শুনছি অর্ষা?
অর্ষা ভাবলেশীন হয়ে বলল, কি শুনছেন? তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে? হুম। এখন নিশ্চয় আমায় এটা শুনতে হবে না যে তুমি এই বিয়েতে রাজি? শুনতে হবে না কেন? আমি তো রাজি। আহনাফ মেজাজ চড়ে যায়। সে চিৎকার করে বলে, ফাইজলামি শুরু করছো তুমি? ভালোবাসবে একজনকে আর বিয়ে করার সময় পরিবারের বাধ্য মেয়ে হয়ে যাবে। তাদের পছন্দে বিয়ে করবে। অর্ষা নিশ্চুপ। আহনাফ রাগ সামলানোর চেষ্টা করে গলার স্বর নামিয়ে বলো, প্লিজ অর্ষা, অনেক তো হলো। এখনই কি আমায় ক্ষমা করা যায় না? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাহলে কেন অন্য বিয়ে করতে যাচ্ছ বলো? অর্ষা এবারও নিশ্চুপ। আহনাফ আবার রেগে বলো, চুপ করে আছো কেন? একটা কুকুরও যদি সাথে সাথে ঘুরে, মানুষ তো তার প্রতি মায়া হয়। আর আমি যে এমন পাগলের মতো ঘুরছি, তোমার একটু মায়া হয় না আমার প্রতি? এতটুকু নিষ্ঠুর হয়ে গেছো তুমি? আপনি প্লিজ চলে যান। চলে যাব মানে কি? আমার প্রশ্নের উত্তর চাই। কোন উত্তর নেই আমার কাছে। আহনাফ অর্ষার দুকারে হাত রেখে ঝাঁকিয়ে বলে, আমার দিকে তাকাও অর্ষা। আবার দিকে তাকিয়ে একবার বলো, ভালোবাসো না আমায়? অর্ষা তাকায় না, শক্ত হয়ে থাকে। আহনাফ বলে, চুপ করে থাকবে না? উত্তর দাও। অর্ষা নিরুত্তর। আহনাফ ছেড়ে দিল ওকে। বলে, বেশ, তোমায় কিছু বলতে হবে না। যা বলার তোমার বাবা মাকে আমি বলছি। আহনাফ ভিতরে যাওয়ার জন্য উদ্যত হলো। পেছন থেকে হাত টেনে ধরে অর্ষা। ভেতর থেকে নিজেকে শক্ত করে বলে, আপনি এক্ষুনি বাড়ি থেকে চলে যাবেন? অর্ষা বলার ধরন এমন কি ছিল যা আহনাফকে ক্ষতবিক্ষত করে। সে ধরে রাখা হাতের দিকে তাচ্ছিল্য দৃষ্টিতে তাকায়। হাত ছেড়ে দেয় অর্ষা। আহনাফ বাকশক্তি লোপ পেয়েছে। কিছু বলল না সে। নীরব প্রস্থান করল অর্ষার বাড়ি। ভালোবাসা হলো কাঠগোলাপের মতো, আর কাটা হচ্ছে দুঃখ কষ্ট। ভালোবাসা পেতে হলে কষ্টকে বরণ করার ধৈর্য রাখতে হবে। অর্ষা সে ধৈর্য ধরার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল। প্যাটিস বসে আছে তার কাছে। আজকাল সকালে থেকে প্যাটিস তার আশেপাশে বেশি থাকে। আগে দূর দূর বললেও এখন আশা কিছুই বলে না। সে যেন হয়ে গেছে এখন নির্জনতার উপমা। দরজার কাছ থেকে তখন হুংকার স্বরে ভেসে এসো অর্ষা। অর্ষা চকিত তাকিয়ে দেখলো গ্যাঞ্জাম পার্টির সবাই এসেছে। সাথে মনও এসেছে, কিন্তু প্রত্যেকের দেখে মনে হলো তারা ভীষণ রেগে আছে। সে বসা থেকে উঠে এগিয়ে গেল, হেসে জিজ্ঞেস করলো, কেমন আছিস তোরা? মন রাগী স্বরে বলল, আমরা কেমন আছি তা তো জানতে হবে না। তোর খবরখানা আগে বলা। আমার আর কোনো খবর? লামিয়া বলল, তোর নাকি বিয়ে ঠিক হয়েছে? অর্ষা ভারী দীর্ঘশ্বাস নিয়ে বলল, হুম। আশ্চর্য, তোর বিয়ে ঠিক হয়েছে অথচ এই খবরটা তুই আমাদের কাউকে জানালি না কেন? আহা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি? ভিতরে এসে আগে বসো। ওরা সবাই ভিতরে গিয়ে বসলো। অর্ষা বলল, আমি চা নিয়ে আসি। রেশমি হাত টেনে ধরলো, চা পরে খাওয়া যাবে, আগে আমাদের সাথে কথা বল। বস এখানে। অর্ষা মিথ্যা হাসি দিয়ে বলল, তোরা এত সিরিয়াস হয়ে আছিস কেন? বিয়েটা তো এখনো হয়নি, পরে তোদের অবশ্যই জানাতাম। হয়েছে জানি, একদম উদ্ধার করতি আমাদের। তোকে কিছু প্রশ্ন করবো, সত্যি সত্যি উত্তর দিবি। তোদের আবার মিথ্যা বললাম কবে? বলিস। তাই আশা করব আজও বলবি না। তুই এই বিয়েতে মন থেকে রাজি? জানতে চাইল জিজু। এই প্রশ্ন করার মানে কি? আহিল বলল, মানে আছে অর্ষা। বিয়ে তো প্রতিটা মেয়ের জীবনে আলাদা একটা স্বপ্ন। অ্যারেঞ্জ ম্যারেজ হোক আর লাভ ম্যারেজ হোক, প্রতিটা মেয়ে তার পছন্দ মতো বিয়ে করে। খুশির খবরটা বন্ধুদের দে। তুই তো তোর জব হওয়ার কথাটা আমাদের সেদিন জানিয়ে দিয়েছিলি। আর সেখানেই বিয়ের মতো এত বড় একটা ব্যাপার ঘটে গেল, অথচ তুই একদম নিশ্চুপ কেন? তোর মাঝে তো আমরা কোনো আনন্দ দেখতে পাচ্ছি না। ধুর, বাদ দে তো। মুন বলল, বাদ দিতে আসিনি, আমরা জানতে এসেছি তুই এই বিয়েতে মন থেকে রাজি কিনা বল। মন থেকে রাজি কি রাজি না তাতে কি আসে যায়? এই বিয়েটা আমায় করতেই হবে। কেন? মন থেকে না চাইলেও তুই কেন করবি এই বিয়ে? তোরা বুঝবি না। দিদার বলল, আমরা বাচ্চা নই অর্ষা, বুঝিয়ে বল আমাদের। শেয়ার কর সব। শেয়ার করার মতো কিছু নেই। তুই আমাদের থেকে কিছু লুকাচ্ছিস। কি লুকাবো? লামিয়া অর্ষার কাঁধ ধরে নিজ দিকে ঘুরিয়ে বলল, তুই আহনাফ ভাইকে ভালোবাসিস? দৃষ্টি নামিয়ে নিয়েছে অর্ষা। ওর নীরবতা ওর উত্তর। আশিস বলল, আহনাফ ভাইকে ভালোবাসলে কেন অন্য কাউকে বিয়ে করতে রাজি হয়ে গেলি দোস্ত? মানুষটা তোকে পাগলের মতো ভালোবাসে। আমার কিছু করার নেই, কিন্তু আমার আছে। কথাটা ভেসে এলো দরজার বাইরে থেকে। সবাই সেদিকেই তাকালো। ওমর রহমান আর সেলিনা বেগম বাইরে থেকে ভেতরে এলো। গ্যাঞ্জাম পার্টি অর্ষার রুমে আসার আগে মনকে নিয়ে তাদের রুমে গিয়েছে। সবটা বলেনি, শুধু বলেছে অর্ষা বিয়েতে মন থেকে রাজি না। সত্য মিথ্যা যাচাই করার জন্য এবং নিজের কানে তাদের শোনার জন্য
ওরা তাদেরকে ঘরের বাইরে দাঁড় করিয়ে রেখেছিল। অর্ষা চমকে উঠে দাঁড়ায়। ওমর রহমান বলল, রুহুল যখন বলল তোফায়েল তোমাকে পছন্দ করে, বিয়ে করতে চায়, তুমিও রাজি, তখন আমি ভেবেছিলাম তুই হয়তো তোফায়েলকে পছন্দ করিস, কিন্তু তোর মনের কথা বুঝতে পারিনি। আর যদি ওরা না আসতো তাহলে তো অনেক বড় ভুল হয়েছে তোমা। আমাদের জন্য আর কত ত্যাগ করবি তুই। অর্ষা মাথা নিচু করে রেখেছে, তার কাছে জবাব নেই। অমর রহমান রুহুলের ফোন করে তৎক্ষণাৎ বাড়িতে আসতে বলে। সেলিনা বেগমকে বললেন ওদের জন্য নাস্তা পানির ব্যবস্থা করতে। তারপর তিনি গিয়ে বারান্দায় চেয়ার নিয়ে বসলেন। রুহুলের বাড়ি আসতে আসতে প্রায় 10 মিনিট লেগে গেছে। সে আরেকটা চেয়ার বসে বলল, এত জরুরি তলব কেন আব্বা? ওমর রহমান নির্লিপ্ত স্বরে বলল, বাড়ি ছেড়ে চলে যা। রুহুল বিস্ময় নিয়ে বলল, এসব কি বলো আব্বা? তোমার শরীর ঠিক আছে? শরীর মাথা সব ঠিক আছে, রুহুল জোরে ডাকলো। মা, অর্ষা, সেলিনা বেগম, অর্ষা, গ্যাঞ্জামপাটি সবাই রুহুলের ডাক শুনে বেরিয়ে এলো। রুহুল বলল, আব্বা এসব কি বলতেছে? তার কি মাথার সমস্যা হয়েছে? সেলিনা বেগম জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন। ওমর রহমান বললেন, তোকে বাড়ি থেকে চলে যেতে বলছে, বাড়িতে আনার জন্য কান্নাকাটি করো, এখন আবার বলো বাড়ি থেকে চলে যেতে। পাগল টাগল হয়ে গেলে নাকি? আর হয়েছেটা কি সেটা তো বলবা কেউ। তখন তো বুঝিনি তুই কতটা স্বার্থপর। তুই চলে যা বাড়ি থেকে, আমার মেয়েকে তোফায়েলের সঙ্গে বিয়ে দেব না। মানে কেন আব্বা? হঠাৎ করে কি হলো? অর্ষা যাকে চাইবে তার সাথে ওর বিয়ে হবে। ও এই বিয়েতে রাজি। তুই বাধ্য করছিস ওকে। তোকে থাকতে হবে না আমাদের সঙ্গে, চলে যা। যাবো, কিন্তু অর্ষার বিয়ে তোফায়েলের সঙ্গেই হবে। ও আমার বোন, আমার কথাই শুনবে, ও আমাদের মেয়ে। তোর বোন হয় এ কথা আর বড় মুখে বলিস না। বোন কি চায় সেটা বুঝিস না? রুহুল নিশ্চুপ। বাবা বলল, সাফ সাফ যা বলা বলে দিয়েছে, তোফায়েলের সঙ্গে ওর বিয়ে কিছুতেই হবে না। কার সাথে ওর বিয়ে হবে? না হবে আমি বুঝবো। ও আমার বোন, চলে গেলে ওকে নিয়ে যাব। অর্ষা বলল, আমি তো তোমার সাথে যাব না ভাইয়া। তুইও পল্টি নিলি। একদম না, বিয়ের সাবজেক্ট তো পরের ব্যাপার। বাবা মাকে রেখে আমি কখনই তোমার সাথে যেতাম না। আচ্ছা বেশ, কিন্তু তোফায়েলকে বিয়ে করতে তো কোনো আপত্তি নেই তোর? ওমর রহমান অর্ষার হাত ধরে বলল, আমার মেয়ে আমার সাথে থাকবে, তোফায়েলের সঙ্গে ওর বিয়ে দেব না আমি। মৌনতা সম্মতি লক্ষণ। রুহুল বুঝে যায় অর্ষা বাবার কথা বিরুদ্ধে যাবে না, তোফায়েলকেও বিয়ে করবে না। রাগে মাথা ফেটে যায় তার। প্রচন্ড জিদে চেয়ার লাথি মেরে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। আহনাফের মাথা ঝিম ধরে আছে। অফিসে যাওয়ার মতো মন মানসিকতা কোনোটাই নেই। তবুও তাকে আজ যেতে হবে, জরুরি মিটিং আছে, না গিয়ে তাই উপায় নেই। অর্ষা বিষয়টি নিয়ে সে ভীষণ আপসেট। তার ধারালো কঠিন কথাগুলো এখনো মস্তিষ্কে গেঁথে রয়েছে। রেডি হয়ে বের হওয়ার সময় রেনু ডাকলো, ভাইজান খাবেন না? না বলে আহনাফ বেরিয়ে গেল। অফিসে গিয়ে আহনাফ বর্ষাকে দেখে অবাক হয়। ভুরু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তাকে সত্যি দেখছে নাকি ভুল, বিভ্রান্তি নিয়ে সে চলে গেল নিজের ক্যাবিনে। মিটিং শুরু হবে 10টায়। হাতে এখনো পর্যন্ত সময় আছে। সে চেয়ারে মাথা এলিয়ে চোখ বন্ধ করে বসে থাকে কিছুক্ষণ। এর মাঝে বাহির থেকে অর্ষা গলা শুনতে পায়। সে সোজা হয়ে বসে। অর্ষা অনুমতির জন্য তখনও বাইরে অপেক্ষা করছে। কি হলো, আসবো? আহনা মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, এসো। অর্ষা ফাইলগুলো টেবিলের ওপর রেখে বলল, চেক করুন। তুমি অফিসে? হ্যাঁ। অবাক হয় কি আছে? তুমি না জব ছেড়ে দিয়েছো? দিয়েছিলাম, কিন্তু কি করব বলুন। আমার হবু বরের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, তাই বাধ্য হয়ে আবার আসতে হলো। ফাজলামি করবে না অর্ষা। আচ্ছা, করব না। অফিস কেন এসেছো? কেন এসেছি মানে? পেটের দায় এসেছি। টাকা লাগবে তাই এসেছি। আহনা বিরক্ত হয়ে তাকালো। অর্ষা মতিগতি সে কিছুই বুঝতে পারছে না। ফাইল চেক করে সাইন করে দিয়ে বলল, বিদায় হও। এমন দূর দূর করছেন কেন? আশ্চর্য। আর আপনি ফাইল চেক না করেই সাইন কেন করলেন? আমার তো ভুলও হতে পারে কোথাও। তোমার এত কিছু নিয়ে ভাবতে হবে না, নিজের কাজে যাও। যাচ্ছি, তবে ফাইলগুলো রেখে গেলাম, ভালো করে চেক করবেন, আমি পরে এসে নিয়ে যাব। আহনাফ আর কিছু বলার সুযোগ না দিয়ে সে বের হওয়ার জন্য কাজ ঠেলে তখনই হাসিব এসে উপস্থিত। তার কোলে ক্যাথিয়ন। অর্ষাকে দেখা মাত্রই ক্যাথিয়ন ম্যাও করে চেঁচিয়ে উঠে। অর্ষা ভুরুকুচ করে হাসিবকে জিজ্ঞেস করে, ও আমাকে দেখলেই ম্যাও ম্যাও কেন করে? সম্ভবত রিজেক্ট করেছিলেন বলে ওর ইগোতে লেগেছে। বিড়ালেরও ইগো আছে বলে কি? আলতাপ আছে। আমি বুঝিয়ে বলছি, আসুন। অর্ষা হাসিবের সঙ্গে ভিতরে এলো।
ক্যাথিনে অর্ষার দিকে এগিয়ে ধরে বলল, ওকে কোলে নিন, আমি বিষয়টা এক্সপ্লেন করছি। সরি, আমি ওকে কোলে নিতে পারবো না। কেন? ভয় পান? ভয় পাবো কেন? আশ্চর্য! বিড়াল টিড়াল আমার পছন্দ নয়। ক্যাথি এবারও রাত মুখ খিচে ম্যাম করে উঠে। অর্ষা বলল, সাংঘাতিক বিড়াল তো। হবেই তো। এভাবে সরাসরি অপমান করলে প্রতিবাদ করবে না? ও এখন প্রতিবাদ করলো। হ্যাঁ, ওর হাসি, আনন্দ, রাগ, প্রতিবাদ সবকিছু ম্যাও সব শব্দই করে। ওর এটা ভাষা কিনা? থাক, আমি আর বিড়াল সম্পর্কে শুনতে ইন্টারেস্ট নেই। আমার কাজ আছে, যাচ্ছি। অর্ষা চলে যাওয়ার পর আহনাফ মুখ খুলল। ক্যাথিকে নিয়ে এসেছিস কেন? তোর অফিসে আসার সময় ম্যামও করছে তো। আমি কি কি করব তাই সাথে করে নিয়ে এলাম। তাই বলে অফিসে নিয়ে আসবি? আরে ধুর, সমস্যা কি? ক্যাথিকে ফ্লোরে নামিয়ে দিয়ে হাসিব চেয়ারে বসলো। মুখটা হাসি হাসি করে বলল, একটা গুড নিউজ আছে। কি নিউজ? অর্ষার বিয়েটা ভেঙে গেছে। আহনাফ অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি সত্যি? আরে বেটা, সত্যি। গ্যাঞ্জাম পার্টির কাছে কাজ করছে, বুঝলি? এজন্য অর্ষা তাহলে অফিসে এসেছে। আহনাফ কি ভেবে যেন ফাইলগুলো পাতা উল্টায়। এক এক করে একটা ভাঁজ করা কাগজ দেখতে পায়। বিয়েটা যে এভাবে ভেঙে দিলেন। এখন বিয়ে ভাঙা মেয়েকে বিয়ে কে করবে শুনি? কি রে ওটা? জিজ্ঞেস করলো হাসিব। আহনাফ মুচকি হেসে কাগজটি হাসিবের দিকে বাড়িয়ে দিল। হাসিব হেসে বলল, উত্তর লিখে দে। লিখবো না, মুখে বলবো। ছুটি হোক অফিস। আচ্ছা বলিস, কিন্তু আমি যে এখন টেনশনে পড়ে গেলাম। তোর আবার কিসের টেনশন? অর্ষার বন্ধুদের সঙ্গে একটা ডিল করেছিলাম। ওরা যদি আমার প্ল্যান মোতাবেক কাজ করে তাহলে ওদের একটা করে বিড়াল গিফট করব। এরকম উদ্ভট বুদ্ধি আসে কোথা থেকে তোর মাথায়? আরে কি বলে ফেলেছি। এখনো ওরা তো ফোন করে বিড়ালের জন্য প্যারা দিচ্ছে। এতগুলো বিড়াল পাই কোথায়? আমি এখন একজন হলে না হয় ক্যাথরিনকে দিয়ে দিতাম। আহনাফ চোখ পাকিয়ে বলল, অর্ষাকে দিতে চেয়েছিলাম বলে যে সবাইকে ক্যাথিকে দিয়ে দিব, এটা তুই আশা করলি কিভাবে? আর আশা এখন কি করব? আইডিয়া বল। তোর মাথায় তো আইডিয়া কিলবিল করে, তুই নিজেই বের করে নে। সমস্যা তো এখানেই। নিজের জন্য কোনো আইডিয়া পাচ্ছি না। ওদের কোথাও নিয়ে ট্রিট দে। রাজি হবে? বলে দেখতে পারিস। কথার মাঝে হঠাৎ করে হাসিব খেয়াল করে ক্যাথিয়ন নেই সেখানে। সে চেয়ার থেকে উঠে পুরো ক্যাবিনে খোঁজে, কোথাও নেই। আহনাফ বলল, ওই যে দরজা হালকা খোলা। ক্যাথি মনে হয় বাইরে চলে গেছে। আমার মিটিং আছে, আমি এখন যাব। তুই ওকে নিয়ে খোঁজ। এই বেয়াদব বিল্লি, পিছু পিছু এখানে চলে এসেছিস? যা এখান থেকে, যা, হুশ। ক্যাথিয়ন লেজ নাড়াতে নাড়াতে লাফ দিয়ে ডেস্কের উপর উঠে যায়। কিবোর্ডের উপর বসে কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। ফুলের ছবি দেখে সে খামচানোর চেষ্টা করছে। অর্ষা বিরক্ত হয়ে বলল, মহা মুসিবত তো। ক্যাথিয়ন এবার অর্ষার দিকে ঘুরে বসলো। সে নখ দিয়ে নিজের মুখে চুলকাচ্ছে। অর্ষা বিরক্ততার সাথে বলল, অসভ্য লোকের অসভ্য বিড়াল। ক্যাথি বলল, ম্যাও।